ধর বেটাকে ধর, আমার সব নিয়ে নিল রে, মান সম্মান সব চুরি হয়ে গেল। ও গিন্নি, কিছু একটা করো না। ও গিন্নি, এই বলে তোমার হলো কি? হ্যাঁ, চোর? এই এই কোথায় চোর? হ্যাঁ, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ না, ঠিকই তো আছে, চুরি তো কিছু যায়নি। তবে যে স্পষ্ট দেখলাম চোর ঢুকেছে। আমার আমার সবকিছু ঠিক আছে তো? তখন বলেছিলাম রাতের বেলায় অত ইলিশ মাছের পাতুরি খেও না। তা শুনলে আমার কথা? হ্যাঁ, কি এমন খেলাম বলো? ওই গোটা পাঁচেক পাতুরি আর খান কয়েক ভাজা খেয়েছি। এই এই রাত দুপুরে মিথ্যে কথা বলো না তো। ঘুমাও, আমাকে আর জ্বালিও না। কিছু একটা চুরি তো হয়েছে, কিন্তু কি তা বুঝতে পারছি না। না 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 না, আমার স্বপ্ন কখনো মিথ্যে হয় না। ধুর, দয়া করে রাতের বেলায় আর স্বপ্ন দেখো না। দিনের বেলায় যত খুশি দেখো, আমার কিচ্ছুটি বলার নেই। সেটা মহারাজ বুঝবে। ঘুমাও। ঘটা, এক ঘটার কদ্দূর রে? যা ওজন, আর তো বইতে পারছি না রে। উহ উহ। এই এসে গেছি, সামনেই সেই পুরো বাড়ি। লোকে বলে ভূতের ডেরা, এদিকে কেউ আসে না। ওখানেই মাল লুকিয়ে রাখবো, কেউ জানতে পারবে না। চল চল, কাজ হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেল রে, একবার চটি আটকে গেছে পুরো বাড়িটাতে। এখন কি করি? আর কি করবি? আবার চটি খুঁজতে যাবি নাকি? হ্যাঁ, চল চল চল, তাড়াতাড়ি চল। দাঁড়া, সামনেই গোপালের বাড়ি, দেখি কিছু হাতাতে পারি কিনা। তুই বাইরে দাঁড়া, আমি ভেতরে একবারে উঁকি মেরে দেখে আসি গে। এই তোর হাতে ওটা কি রে? চটি মনে হচ্ছে। এক পাটি পেয়েছি, এখনকার মতো কাজ চলে যাবে। চল চল চল, আর দেরি করিস না, চল। গেল 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 গেল, আমার সব কিছু গেল। সব কিছু গেল। কি হলো? সকাল সকাল এত চেঁচামেচি কেন? চোখে কি নেবা পড়েছে তোমার? দেখতে পাচ্ছ না, ঘরে কিচ্ছুই নেই। সব চুরি হয়ে গেছে। সব চুরি হয়ে গেছে। এই তো, আমার ঘরে চুরি? কার এত বড় সাহস? মন্ত্রীর বাড়িতে চুরি করার সাহস পায়? এই বড় বড় কথা বলো না তো। তোমার কত মুরত তা আমার জানা আছে। এই যে মন্ত্রী মশাই, শোনো, আমার চুরির মাল যদি আমি ফেরত না পাই, তো তোমাকেও ঘরে ফিরতে হবে না। এই আমি বাড়ি ছাড়লাম, চোর ধরা না পর্যন্ত ঘরে ফিরবো না বলে গেলাম। কি আশ্চর্য, আমার এক পাটি চটি যে খুঁজে পাচ্ছি না। কি নিল বলো তো? ধুর, আমি কোত্থেকে জানবো? দেখো, কাউকে দিয়ে এসেছো কিনা। আরে বাবা, আমি এক পাটি দেবো কেন? হ্যাঁ, দিলে তো দু পাটি দেবো নাকি? এই এই দেখো, সকাল থেকে চটি চটি করে বাড়ি মাথায় তুলো না, আমার অনেক কাজ আছে। কিন্তু এক পাটি চটি নিয়ে চোর কি করবে? বাকি পাটিটা কোথায় পাবে? না 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 না, এর মধ্যে একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। ঠিক আছে, আজ রাজসভায় এক পাটি পড়েই যাব। মহারাজকে ব্যাপারটা বুঝিয়ে বলতেই হবে। এটা কি হলো? জিনিসপত্র সব কোথায় গেল? সব চুরি হয়ে গেছে। কোন ব্যাটার এত সাহস আমার বাড়ি থেকে সব লোপাট করে দেয়? ভেবেছেটা কি? হ্যাঁ, ভেবেছে কি ধরতে পারবো না? আমি রাজ্যের মন্ত্রী, তোরা খবর লাগা, দেখ কে চুরি করলো। তোদের সঙ্গে তো চোর বাটপারদের ভালোই যোগাযোগ আছে। এই বটা, তুই কিছু জানিস? এত বড় সাহস আমরা ছাড়া আর কার আছে? ঠিক বলেছিস, তোরা ছাড়া এত বড় সাহস কে দেখাবে? ওই যে চালা কাজগুলো দেখছিস,
আমি কিছু জানি না, যা জানে সব ওই বটা। যাব বাবা, আমি আবার কি জানি। ওরে বাবারে, পিঠের হাড় ভেঙে যাবে তো, হাঁটবো কি করে, খাবো কি? এই কথা সত্যি করে বল না রে। আমি আবার কি বলবো? আমি আগেই বুঝেছিলাম তোরাই চুরি করেছিস, কিন্তু লক্ষ্য করছিলাম কখন তোরা সত্যি কথাটা বলবি। থাক, তোমার আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই। চোর পালালে তোমার বুদ্ধি বাড়ে। শোন, মাল ফেরত না পেলে তোদের মন্ত্রী মশাইয়ের সব কীর্তি আমি রাজা মশাইকে জানিয়ে দেব। আমি ছেড়ে দেবার পাত্রী নই। চল চল, আর দেরি না করে চুরির মাল উদ্ধার করে আনি গে। কি রে, এক পাটি নাগরা আর এক পাটি ছেঁড়া চপ্পল, এ কে পরে এসেছে রে? কে আবার? বটা? বেটাকে বারবার বললাম এক পাটি নিয়ে আসিস না, দুটো পাটিই নে। তো কে কার কথা শোনে? নাগরাটা খুব চেনা চেনা লাগছে রে। দেখলি ঘটা, একেই বলে মন্ত্রীর চোখ। আগে আপনি ঠিকই ধরেছেন। কাল গোপালের বাড়ি থেকে কিছু গেঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, পারিনি, তাই এক পাটি চটি নিয়ে এসেছি। তাছাড়া আমার চটিটাও গেছিল ছিঁড়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ঠিক করে বল, গোপালের বাড়ি থেকেই নাগরাটা নিয়েছিলি তো? হলফ করে বলতে পারি ওটা গোপালেরই জুতো। আমি গোপালের বাড়ি চিনি না। তবে শোন, একটা বুদ্ধি এসেছে মাথায়। মহারাজকে গিয়ে যদি বলি চোর তার এক পাটি জুতো ফেলে রেখে গেছে আর সেটা গোপালের, তবে চুরির দায় গিয়ে পড়বে গোপালের ওপর। গোপালকে আমার চুরি যাওয়া সব মাল কিনে দিতে হবে, আর তোদের কাছে তো আসল চোরাই জিনিস আছেই। দুদিক থেকেই লাভ হবে আমার। অনেক বুদ্ধি করেই আপনার বাড়িতে চুরি করেছি আমরা। এখন দেখলেন তো কত লাভ হলো আপনার। আরে তা কি আর বুঝিনি? ঠিক বুঝেছি। আমার বউয়ের মাথায় ঘিলু বলে কিছু নেই, তাই তোদের এমন বকাঝকা করলাম। কিছু মনে করিস না বাবারা। এ কি গোপাল, তোমার এক পায়ে জুতো আর এক পা খালি? ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। মহারাজ, কাল এক আজব চোর এসে আমার এক পায়ের জুতো নিয়ে গেছে মহারাজ। যা, এই আবার হয় নাকি? মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে। বাড়ির সব কিছু চুরি হয়ে গেছে। সে কি, তোমার বাড়িতে চুরি? না 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 না, ব্যাপারটা তো তাহলে খুব গুরুতর। চোর কিন্তু আমি ধরে ফেলেছি, এখন শুধু চোরাই মাল উদ্ধার করতে হবে। হ্যাঁ, চোর ধরে ফেলেছো? বাহ 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 বাহ, কাজ তো তাহলে হয়ে গেছে। তা বলো, চোর কে? তাকে ধরে আনতে হুকুম দিই। ধরে আনতে হবে না মহারাজ, চোর এই সভাতেই বসে আছে। হ্যাঁ, এখানেই বসে আছে? তার মানে আমার সভাসদদের মধ্যেই কেউ একজন চোর, তাই তো বোঝাতে চাইছো? আগে হ্যাঁ মহারাজ, আমি ঠিক তাই বোঝাতে চাইছি। তার আগে দেখুন তো এই জুতোটা চিনতে পারেন কিনা। আরে, এ তো গোপালের জুতো। তার মানে কাল চোর আমার বাড়ির সামনে অসাবধানে এই এক পাটি জুতো ফেলে রেখে পালিয়েছে। এবার আপনি বিচার করে বলুন চোরকে। তা গোপাল, তোমার কিছু বলার আছে? মহারাজ, আমি তো আগেই বলেছিলাম কাল একটি চোর আমার এক পাটি জুতো নিয়ে পালিয়েছে। মহারাজ মাত্র এক পাটি জুতো নিয়ে পালিয়েছে, আর কিছু নেয়নি। এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার? আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি যে আমার বাড়িতে চুরি হয়েছে। গোপাল পারবেন। চোর কারো বাড়ি থেকে এক পাটি জুতো চুরি করেছে, এটা আমি অন্তত বিশ্বাস করতে পারছি না। গোপাল, সব প্রমাণই তো তোমার বিরুদ্ধে যাচ্ছে। এবার বলো তুমি কি শাস্তি নিতে চাইছো? আমি আবার বলছি মহারাজ, আমি এই চুরির বিষয়ে কিছুই জানি না। শুধু শুধু একটা ব্যাপারে খটকা লাগছে। চোর কখনো কারো বাড়িতে জুতো পরে চুরি করতে যায় তা জানা ছিল না মহারাজ। চোর রাজসভার সদস্য হলেও নিজের অভ্যাস তো ছাড়তে পারে না। অকাট্য যুক্তি, এরপর আর কিছুই বলার নেই। গোপাল, আমি রাজা,
ফলে আমাকে তো বিচার করতেই হবে। আর সমস্ত কিছু শুনে মনে হচ্ছে সব যুক্তি তোমার বিরুদ্ধে গেছে, কিন্তু মন্ত্রীর যা যা চুরি গেছে তা কিন্তু তোমাকে ফেরত দিতে হবে গোপাল। কি মন্ত্রী, খুশি তো? বেরো, বেরো বাড়ি থেকে। আরে আগে কথাটা শোনোই তো, যা চুরি গেছে তার দ্বিগুণ ফেরত পাচ্ছ। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। আগে মাল আনো, তারপর শুনবো। এই দিব্যি কেটে বলছি, যা গেছে তার থেকে অনেক বেশি বাড়িতে আসবে। আর দিয়েছি এই চুরিতে গোপালকে ফাঁসিয়ে। ভাগ্যিস বটা গোপালের এক পাটি জুতো নিয়ে এসেছিল, তাই তো কাজটা হয়ে গেল। গোপালকে আমার চুরি যাওয়া সব মাল ফেরত দিতে হবে, আর আমাদের মাল তো লুকোনোই আছে, সেটা তো পাবোই। এটা আগে বলতে কি হয়েছিল? তোমার বুদ্ধি নেই তা কিন্তু আমি কখনো বলিনি গো। এই যাও যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, কিছু খেতে দি। না, আর রাজবাড়িতে যাব না। কেন গো, কি হয়েছে? কাল রাতে স্বপ্ন সত্যি হয়েছে, কেউ আমার সম্মান চুরি করেছে। সে কি গো, তোমার সম্মান যারা চুরি করেছে তাদের ধরা তো তোমার পক্ষে একেবারে অসম্ভব নয়। তবে এত চিন্তা করছো কেন? চোর এক পাটি জুতো চুরি করে আমাকেও চোর বানিয়ে দিল। তোমায় চোর বানিয়ে দিল? কে? কার এত সাহস? মন্ত্রীর নিজের বাড়িতে চুরি করিয়ে আমার নামে তার দায় চাপিয়ে দিল। কিভাবে চাপাবে? একটা যুক্তি তো থাকবে। ওই যে কেউ আমার এক পাটি জুতো চুরি করেছে, সেই জুতো মন্ত্রীর বাড়ির সামনে ফেলে আমাকে চোর প্রতিপন্ন করেছে। সে কি মহারাজ এই কথা বললেন? মহারাজ বলেছেন এই জুতো যার সেই চোর। ভাবার কিছু নেই দাদু, যেভাবেই হোক চোরকে ধরতে হবে, তার কাছ থেকে মাল উদ্ধার করে মন্ত্রীকে ফেরত দিতে হবে। কোথা থেকে দেবে? আমাদের কি সেই ক্ষমতা আছে? সেটাই তো ভাবছি। ভাবার কিছু নেই দাদু, যেভাবেই হোক চোর ধরতে হবে, তার কাছ থেকে মাল উদ্ধার করে মন্ত্রীকে ফেরত দিতে হবে। ঠিক বলেছিস, কিন্তু মাল উদ্ধার করতে গেলে মন্ত্রী বটা আর ঘটার উপর নজর রাখতে হবে। এই কাজ করবে ন্যাপলা আর গুলটে। কিরে, তোরা পারবি তো? এটা কোনো কাজ হলো দাদু? কিন্তু বটা ঘটাকে পাবো কোথায়? বটা ঘটা জঙ্গলেই কোথাও না কোথাও থাকে, তাদের একটু খুঁজে বার করতে হবে। ন্যাপলা, তুই ঘুরবি মন্ত্রীর বাড়ির আশেপাশে, আর গুলটে ফল কুড়োতে কুড়োতে দেখবি বটা ঘটাকে কোথাও পাওয়া যায় কিনা। শোন ঘটা, মন্ত্রী কিন্তু সব ঝেড়ে দেবে, আমাদের কপালে সেই আমের আঁটি। সেটাই তো ভাবছি। আরে মন্ত্রী তো দুভাবেই লাভ করবে, গোপালকে মাল ফেরত দিতে হবে কিনে, আর আমরা দেব ওই চোরাই মাল উদ্ধার করে। তাতে আমাদের কি লাভ হলো বলতো? শোন, গোপাল যা যা দেবে তা আগে দিক, মাল পেলে আমরা সব ঝেড়ে দেব। আর মন্ত্রী তো আর জানে না যে কোথায় সব লুকিয়ে রেখেছি, দেব বেটাকে ভক্তি খাইয়ে। কি ব্যাপার, আজ রাজসভায় যাবে না? আজ মহারাজ ছুটি দিয়েছেন, বাড়ি থেকে যা যা জিনিস হারিয়েছে তা লিখে গোপালকে দিয়ে দিতে হবে না? নাও একটা কাগজ নিয়ে এসো তো, ফর্দ বানাই। এক্ষুনি নিয়ে আসছি। এই শোনো শোনো, তোমার ওই বটার ঘটা আদপে জিনিস ফেরত দিবে কিনা জানি না, বেশ বাড়িয়ে বাড়িয়ে লিখো। সব শুনেছি আমরা, মাল চুরি করবো আমরা, গোপালের এক পাটি জুতো ঝেড়ে দেবো আমরা, গোপালকে চোর বানাবো আমরা, আর দু তরফ থেকে মাল কামাবেন আপনি। শুনুন মন্ত্রী মশাই, এক ভাগ কিন্তু আমাদের। হ্যাঁ, আচ্ছা এই ব্যাপার, তাহলে দাদু তো ঠিক কথাই বলেছে, পুরোটাই মন্ত্রীর কাজ, সঙ্গে বটা আর ঘটা।
দেবো কি রে, ঘর দিয়ে দিয়েছি তোদের। এখন বলতো কোথায় চুরির মাল লুকিয়ে রেখেছিস? অনেক চালাকি করে রেখেছি গোপন জায়গায়, আর কথা বার করতে পারবেন না। হ্যাঁ, সেখানেও যেতে পারবে না, ভয়ঙ্কর জঙ্গল। সেটা আবার ভূতের বাড়ি বলে লোকে। আমরা না দিলে আপনি কিছুতেই নিতে পারবেন না। ভূতের বাড়ি জঙ্গলে? আরে সেটা তো আমি চিনি। আচ্ছা, সেখানেই তাহলে চোরাই মাল রাখা আছে না? এক্ষুনি গিয়ে তাহলে ন্যাপলাকে খবর দিতে হবে। যেভাবেই হোক দাদুকে তো বাঁচাতে হবে। জ্যোতিষী তো ভালোই লোক জমিয়েছে, সবাই তার কথা মন দিয়ে শুনছে, ভাগ্য গণনা করাচ্ছে। আচ্ছা, একটা বুদ্ধি মাথায় এসেছে, দেখি কি করা যায়। এটা আমার কি? গুলটে, এই গুলটে, 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 একবার একবার এখানে আয়, এখানে আয়। একটা জিনিস দেখবি আয়। এই দেখ। চল একটু এগিয়ে দেখি। না, ভেতরে যদি সাপ খোপ থাকে আমরা গোপাল দাদুকে আগে জানাই। পুটি ঠিক বলেছে। তাহলে তাই হোক, চল সবাই মিলে গোপাল দাদুর বাড়ি। আমার গণনা নির্ভুল মহারাজ। তবে তো খুব চিন্তার বিষয়। রাজ্যতীষী, এর কি কোনো প্রতিকার নেই? যা ঘটার তা ঘটবেই, একে খণ্ডাতে পারা যাবে না। তাহলে আগাম জেনে আমাদের লাভ কি? লাভ তো আছে মন্ত্রী মশাই, জানা থাকলে বিপদের সাথে লড়াই করতে সুবিধে হয়। ঠিক 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 ঠিক, এই ভয়ঙ্কর ঝড়ে আমাদের প্রজাদের তো রক্ষা করতেই হবে। তাহলে আমার এই প্রাসাদের মধ্যে আমার সমস্ত প্রজাদের থাকার ব্যবস্থা করতে হবে। কি করে সম্ভব? আপনার প্রাসাদের সব প্রজাদের পুনর্বাসন হবে না। কিন্তু আমার রাজ্যের একটা প্রজাও যেন বিপদে না পড়ে। ভাবো ভাবো, সবাই ভাবো। আজ থেকে তোমাদের মানে আমার সব রাজকর্মচারীদের 24 ঘন্টা সজাগ থাকতে হবে। গোপাল, রাজ্যতীষী আমাদের আগাম জানিয়ে খুব উপকার করেছেন। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগটা তাহলে আমাদের নিতেই হবে। দাদু, আর দাদু, আমরা খেলতে গিয়ে না একটা জিনিস দেখতে পেয়েছি। একটা সুড়ঙ্গ। বলিস কি রে, এ তো দারুণ ব্যাপার। চল তো, আমাকে নিয়ে চল তো। ও মা, এই তো এলে। আবার কোথায় যাচ্ছ? আমি বলি পায়ের নিচে তোমার কি সর্ষে আছে নাকি? খুব বড় বিপদ আসছে গিন্নি, সামলাতে হবে, নইলে সবার বিপদ। বিপদ? হ্যাঁ গিন্নি, আমি এসে সব বলছি, চল। এই দেখো দাদু, ওই সুড়ঙ্গ। এবার চল তো, ভেতরে গিয়ে দেখি। কি করে যাবে গোপাল দাদু? ভেতরটা তো অন্ধকার। তা অবশ্য ঠিকই বলেছিস। চল, এখন আমরা বাড়ি যাই, মশাল নিয়ে আসি। সেই ভালো। মহারাজ, 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 উপায় এসে গেছে আমাদের হাতে। উপায়? কি উপায় গোপাল? সমস্ত প্রজাদের সুরক্ষিত রাখা। মানে? ওই রাজ্যের শেষ প্রান্তে যে মাঠটা আছে না, তার নিচে একটা সুড়ঙ্গ, বিশাল। মহারাজ, গোপাল মনে হয় বিপদের গুরুত্বটা ঠিক বুঝতে পারেন। মহারাজ, গোপাল ঠিকই বলেছে, আমাদের একবার ওখানে গিয়ে দেখে আসা উচিত। একবার যাওয়া উচিত। সবাই যখন চাইছে তখন যাওয়া যাক। চলো চলো সবাই।
এ তো বিশাল সুড়ঙ্গ। যতদূর যাচ্ছে মশালের আলো, সুড়ঙ্গটা দেখে লাগছে বড়ই ভালো। মহারাজ, আমার মনে হচ্ছে এখানে আমাদের প্রজারা সুরক্ষিত থাকবে। আমারও তাই মনে হয় মহারাজ। মন্ত্রী, ও মন্ত্রী, তোমার কি মনে হয়? সবাই যখন চাইছে তখন সেনাপতি, লোক লাগাও, পরিষ্কার করে বাসযোগ্য করতে হবে তো। আহা, আমাদের হাতে তো আর নষ্ট করার মতো সময় নেই। ঠিক আছে মহারাজ, হয়ে যাবে। গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমার তো কোনো ভাষাই নেই। প্রশংসা আমার প্রাপ্য নয় মহারাজ, আমার বানর সেনা, ওরাই আমাকে এই সুড়ঙ্গের খবর দিয়েছে। মন্ত্রী, তুমি পুরো ব্যাপারটা দেখবে, যাতে আজকের মধ্যেই সুড়ঙ্গটা পরিষ্কার হয়ে যায়। আর আমি কাল থেকেই প্রজাদের এখানে সরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। দেখছি না, করতেই হবে। আরে সময় নেই একদম। দরকারি জিনিস গুছিয়ে নাও, কাল আমাদের সুড়ঙ্গতে আশ্রয় নিতে হবে। এ কি সর্বনাশ হলো গো! এখানে আমাদের কিছু করার নেই গিন্নি, প্রকৃতির মার। প্রকৃতির কাছে মানুষ বড় অসহায়। ভাগ্যিস রাজ জ্যোতিষীর গণনায় আমরা আগাম জানতে পারলাম। একটাই ভগবানের কাছে আর্জি, ক্ষতি যেন খুব বেশি না হয়। কি ভাবছেন মহারাজ? আর ভাবনা কি আর একটা রানী? ভাবনা সঠিক। এই মুহূর্তে আমার রাজ্য এক ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। আমাদের রাজ্য জ্যোতিষী গণনা করে জানিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই কৃষ্ণনগরে আছড়ে পড়বে। আর আমার রাজ্য জ্যোতিষীর গণনা তো মিথ্যে হবার নয়। আমি রাজা, কৃষ্ণনগরের রাজা, আর আমার দায়িত্ব যেন আমার সব প্রজা সুরক্ষিত থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন, সব ঠিক হয়ে যাবে দেখবেন। সব যেন ঠিকঠাক হয়ে যায়। কি যে হবে পণ্ডিত বউ, খুব চিন্তায় আছি গো। আমাদের ওই চিন্তাটুকুই তো আছে, আশা করি খুব ক্ষতি হবে না। ওহ, জানি না ক্ষতির পরিমাণ কত হবে, তবে আগাম জানার ফলে সমস্ত প্রজাদেরকে সুরক্ষা তো অন্তত দিতে পেরেছি। এবার ঝড় থামলেই তো আসল কাজ। হ্যাঁ, ওইটার জন্যই তো বসে আছি। প্রাকৃতিক বিপর্যয়ের পরই তো আসল কাজ, কিছু কামাতে হবে। রাজ্যতীশী, এই তাণ্ডব কখন থামবে গো? মহারাজ, গণনায় দেখতে পাচ্ছি কাল সকালে ঝড় থেমে যাবে। দেখো, তোমার এই গণনাটাও যেন মেলে। মিলবে মহারাজ, মিলবে। কাল সকালে সূর্য উঠবে। এবার কি করব? আমার তো সব গেল। ও হায় হায় হায়, সব রাজ্যে যেখানেই গেলাম সেখানেই এক দৃশ্য, পুরো রাজ্য বিধ্বস্ত। মন্ত্রী, বলুন মহারাজ। আমার আদেশ, এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যাদের ঘর ভেঙে গেছে
তাদের ঘর আগের মতো বানিয়ে দিতে হবে। আর তুমি এই দায়িত্বটা নাও। নিশ্চয় মহারাজ, এ আমার কাছে আশীর্বাদ। আমি আজ থেকেই কাজ শুরু করব। এই কেলে করেছে মন্ত্রীমশাই এবার সুখে চুরি করতে পারবে। রাজ্যের প্রজাদের ঘর হোক বা না হোক, মন্ত্রীমশাইয়ের পকেট ঠিক ভরবে। মহারাজ, একটু আলোচনা করে দায়িত্ব ভাগ করলে হতো না? হ্যাঁ, আলোচনা করে? কেন কেন বলো তো? এই গোপালকে থামাতে হবে মহারাজ। এখন আলোচনার কোনো সময় নেই। এখন যুদ্ধকালীন তৎপরতাতে কাজ করতে হবে। মন্ত্রীর মাথাতে যে কতখানি চাপ তা একটা ভাঁড় কি করে বুঝবে? ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি রাজাজ্ঞা পালন করুন, আমি আমার মনের আজ্ঞা পালন করতে যাই। গোপাল, এখন ঝগড়া বিবাদ করার সময় নয়। আমাদের রাজ্য সংকটে। এখন আমাদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। মহারাজ, আমি কাজই করতে যাচ্ছি। আমার কাজ একটু আলাদা। কিন্তু গোপাল রেগে গেল কেন? আমাদের সব চলে গেল। কেদো না গিন্নি, কেদো না। মহারাজ ঘর গড়ে দেবার জন্য মন্ত্রীমশাইকে দায়িত্ব দিয়েছেন। মন্ত্রীমশাইকে? মহারাজ আর কাউকে পেলেন না না গো? যার ৯ হয় না তার ৯০তেও হবে না। কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র নই। মন্ত্রীমশাইকে চুরি করার জন্য খোলা মাঠ আমি কিছুতেই দেব না গিন্নি। আমাদের ঘরের চাল উড়ে গেছে। কাঁদিস না বাবারা, কাঁদিস না, আবার সব ঠিক হয়ে যাবে। এখন কিছুদিন ওই সুরঙ্গে আমাদের থাকতে হবে, বুঝলি? আর একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? শোন, তোদের কাজ হলো মন্ত্রীমশাই আর বটা ঘটার উপর নজর রাখা। ওরা কোথায় যায়, কি করে, সব খবর আমার চাই। ঠিক আছে দাদু, তোমাকে সব খবর দেব। আমরা আজ থেকেই নজর রাখবো। ওহ, কতদিন পর একটু বাড়তি লক্ষ্মী লাভ হবে। গোপালটা প্রায় ঘেঁটে দিচ্ছিল। ওর মুরব্বিয়ানাটা বন্ধ করতে পেরে কি ভালো লাগছে। যাই বটা ঘটার কাছে। এই গুলটে ন্যাপলা, ওই দেখ মন্ত্রী মশাই। খুব ফুটতে দেখছি। চল পিছু পিছু চল, দেখি কোথায় যায়। বটা ঘটা, বটা ঘটা, বাড়ি আছিস? হ্যাঁ, আছি। অনেক কথা আছে, আসছি। আমাদের খুব সতর্কভাবে কাজ করতে হবে। গোপালের ওই বিচ্ছু বাচ্চাগুলো যেন কোনোভাবে আমাদের পরিকল্পনা জানতে না পারে। বটা ঘটা, জানলাটা বন্ধ কর। ওই বিচ্ছুগুলো যেন লুকিয়ে আমাদের কথা শুনতে না পারে। শোন, যাদের বাড়ি ঝড়ে ভেঙেছে তাদের বাড়ি মহারাজ গড়ে দেবেন। আমাকে দায়িত্ব দিয়েছে। আমার কাছে রাজকোষের অর্থ, এই অর্থের অর্ধেক আমাদের পকেটে, আর অর্ধেকে বাড়ি তৈরি হবে। মানেটা কি হলো? কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। এই সর্বনাশটা আছে বলেই এই আমি একটু করে কমে খাচ্ছি, আর তার সাথে ওদেরকেও খাওয়াচ্ছি। শুনলি তো? চল। গোপাল দাদু, সব শুনলে তো? মহারাজকে আজকেই সব জানিয়ে দিও। না না, আজই সব কথা বলতে পারবো না। মহারাজ প্রমাণ চাইবেন। আগে প্রমাণ হাতে পাই, তারপর। খুব ভালো কাজ করেছিস বাবারা। তোরাও একটু সাবধানে থাকিস। আমি এখন রাজসভায় যাচ্ছি। দুর্যোগ তাহলে গেল। এবার তাড়াতাড়ি সব আগের মতো করে ফেলতে হবে। কি গোপাল, কাজ কেমন হচ্ছে গো? মন্ত্রীমশাই যখন দায়িত্ব নিয়েছেন তখন ঠিকই হবে। বলছো? তাহলে মন্ত্রী ভালোভাবেই কাজ করছে। বটা ঘটা খুব যত্ন করে কাজ করছে, আর আমি সারাক্ষণ নজরদারি করছি। এই কাজটা মন্ত্রী ভালো করে করছে, আর আমি খুব খুশি। কাজ শেষ হয়ে গেলে আমি মন্ত্রী বটা আর ঘটাকে পুরস্কার দেব। মহারাজ,
আপনাকে সরল সাদা পেয়ে মন্ত্রী রাজকোষ চুরি করে ফাঁক করে দিচ্ছে। আমি আগে প্রমাণটা জোগাড় করি, তারপর। গোপাল দাদা, ও গোপাল দাদা, আমার আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা। কেন, আবার কি সর্বনাশ হলো? ঘরের দেওয়ালটা হঠাৎ ভেঙে পড়লো। মানে এই তো সেদিন তোমাদের বাড়িঘর মহারাজ বানিয়ে দিলেন। গোপাল দাদা, গোপাল দাদা, আমার আমার ঘরের চালটাও ভেঙে পড়েছে। সে কি, তোমারও? কি দরকার ছিল এভাবে কম দামে জিনিস দিয়ে ঘর বানানোর? না না, এই দোষটা মহারাজের নয়, এই দোষ আমাদের মন্ত্রী মশাইয়ের। আমি একটা প্রমাণ চাইছিলাম। চলো মহারাজের কাছে চলো। চলো চলো গোপাল গোপাল দাদা। দাদা। কি গো, আজ রাজসভায় যাবে না? না গো গিন্নি, মহারাজ আমাকে ছুটি দিয়েছেন। এত খাটাখাটুনি গেল, তাই মহারাজ খুশি হয়ে ছুটি দিয়েছেন। তাহলে চলো না, আজ মায়ের কাছে যাই। মা খুব খুশি হবে। আর আমি তোমার দেওয়া 7 নলি হাতটা দেখাবো। চলো তাহলে দুদিন কাটিয়ে আসি। তাহলে গুছিয়ে নি। হ্যাঁ, কি বলছো তোমরা? হ্যাঁ, এও কি সম্ভব? আমি আমি কোথায় ভালো কাজ করার জন্য মন্ত্রীকে দুদিন ছুটি দিলাম? হ্যাঁ মহারাজ, এর এক বর্ণ মিথ্যে নয়। মহারাজ, দিশি কুকুরের লেজ কখনো সোজা দেখেছেন? যতই টানুন না কেন, ছেড়ে দিলে সেই খণ্ডতক। না না না, আজই ওর শেষ দিন। ওকে ওকে আগে আমি ডাকি, তারপর ওর বিচার শুরু করব। মহারাজ, একদম না। মন্ত্রীমশাই যেন ঘুণাক্ষরেও টের না পান যে আমরা সব জেনে গেছি। মন্ত্রীমশাই ছুটি কাটা, তারপর মন্ত্রীর ঘর কিভাবে ভাঙতে হয় সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। ঘুঘু দেখেছেন, এবার ফাঁদটা দেখুন। বাবা বাবা বাবা, লোভী মন্ত্রী, টোপটা তো গিলবেই। তোমার পিতার গুপ্তধন পড়ো তুমি দিয়ে মন। 2 পা হেঁটে দেওয়াল ধারে, কোদাল দিয়ে খুঁড়ে খাড়ে, দেওয়ালটাকে ভেঙে দিয়ে সোনার মোহর জানা নিয়ে। এবার কিছু বুঝলে গিন্নি? কি যে রহস্য করছো, কিছুই বুঝতে পারছি না। এবার এই নকশাটাকে কায়দা করে মন্ত্রী মশাইয়ের ঘরের মধ্যে রেখে আসতে হবে। ব্যাস। যাই, ন্যাপলা গুলটের বাড়ি থেকে একটু ঘুরে আসি। মানুষটা কি পাগল হয়ে গেল নাকি? ও ঠাকুর, ও ঠাকুর, একটু দেখো মানুষটাকে। ঠাকুর, গুলটে, গুলটে, কি গোপাল দাদু, কি হয়েছে? শোন, সাবধানে কাজটা করতে হবে। মন্ত্রী মশাই আর মন্ত্রীগিন্নি বাড়ি নেই, আমি খবর নিয়েছি, বুঝলি? তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কাজ না হয়ে যাবে। আমি জানি বাবা, তোরা তো আমার বানর সেনা। আমি এখন আসছি, কাল খবর নেব। আমি আজ এক্ষুনি গিয়ে কাজটা করে আসছি। এটা কি? পুরনো কাগজ, একটা নকশা আঁকা, কি একটা লেখা আছে। তোমার পিতার গুপ্তধন পড়ো তুমি দিয়ে মন। 2 পা হেঁটে দেওয়াল ধরে, কোদাল দিয়ে খুঁড়ে খাঁড়ে, দেওয়ালটা ভেঙে দিয়ে সোনার মোহর জানা নিয়ে। গিন্নি, গিন্নি, গুপ্তধন, গুপ্তধন, বিরাট খবর, আমার পিতার গুপ্তধন। কি হলো? কি হলো? চেঁচাচ্ছ কেন? কি হলো? এই দেখো।
দিকের থেকে এসেছে উড়ে, সুতরাং ওই পূব দিকের জানলা ধরে দুপা হেঁটে খুঁড়বো। যাই বটা ঘটার কাছে একটা কোদাল নিয়ে আসি। গুপ্তধনের কথা বললো না, তাহলে ভাগ দিতে হবে। তুমি খেপেছো? আমি কি অত বোকা নাকি? বলবো বাগান করবার জন্যে মাটি কোপাবো। যাই, 1 2, বুঝলে গিন্নি? এইখানে কোপাতে হবে। একটু জোরে হেইও, দেওয়াল ভাঙো হেইও। ভাঙো 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 হেইও, দেয়াল ভাঙো হেইও। এবার পাবো গুপ্তধন। কোথায় গো গিন্নি? এখানে তো গুপ্তধন নেই। তাহলে পাশের দেয়ালটা, ওটাও ভাঙো। ঠিক বলেছো। বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। গোপাল বিশ্বে আমার মন্ত্রী একমাত্র লোক যে কিনা গুপ্তধনের জন্য নিজের ঘরের দেওয়াল ভাঙে। মন্ত্রী মশাই, গুপ্তধন তখনও ছিল না, এখনো নেই। শুধু ঘর ভাঙার কষ্টটা কেমন লাগে সেটা জানালাম। এই এই, তুমি কম দামের ভেজাল জিনিস দিয়ে গরিবের ঘর বানালে, হ্যাঁ? তোমার কাছে যা অর্থ আছে সেটা এক্ষুনি ফেরত দাও। আর তোমার 2 সাগরেদ বটা আর ঘটা আমার কাছে সব স্বীকার করে নিয়েছে আর সমস্ত অর্থ ফেরত দিয়েছে। তাই তোমাকেও ফেরত দিতে হবে। আর নিজের ঘরের দেওয়াল তোমাকে একাই তুলতে হবে। আরে, ও ভোলা ময়রা, ও পুটির বাবা, তোমাদের ঘর আবার করে দেওয়া হবে। এবার কিন্তু সব দায়িত্ব গোপালের। ধন্য ধন্য মহারাজ, ধন্য। এ কি, সবাই আছে কিন্তু কই তাকে তো দেখছি না। তাকে আর দেখবেন কি করে মহারাজ? দেখুন, সে হয়তো এখনো তাকে সর্ষের তেল মেখে শ্বশুর বাড়ির আদর খাচ্ছে। না, শ্বশুর বাড়ি যাবে বলে তো গোপাল ছুটি নিয়েছিল বটে, তবে সে ছুটি তো শেষ। আরে, আজ তো তার রাজসভায় আসার কথা। আর গোপাল ভাঁড় কখনো কথার খেলাপ করে না, তাই সোজা সেখান থেকে এখানেই চলে এলাম। এই তো, বলতে না বলতেই গোপাল চলে এসেছে। কিন্তু আপনি কি খেয়াল করেছেন মহারাজ, এসে থেকেই গোপাল কেমন দেখিয়ে দেখিয়ে শুনিয়ে শুনিয়ে ঢেঁকুর তুলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করেছি। না মানে, গোপালের মনে হয় খাওয়া দাওয়াটা একটু ভারী হয়ে গেছে। কি করব মহারাজ, এমন সুস্বাদু খাবার যেন এখনো মুখে লেগে আছে। গোপাল মনে হচ্ছে একেবারে কবজি ডুবিয়ে খেয়েছে। তবে শাস্ত্রে লেখা আছে অতি ভোজন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বৃথাই বলা, গোপাল এসব কথা এক কান দিয়ে ঢোকাচ্ছে আর এক কান দিয়ে বার করে দিচ্ছে। না 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 না, তা কেন হবে? ওই তো গোপাল খুঁটিনাটি শুনছে আর মিটি মিটি হাসছে। ওই হাসিটাই হবে মহারাজ। তবে গোপাল যা কিপটে, তাতে নিজে সবার খাবে, তবে সবার জন্য নিজে কিছু খরচ করবে না। আমি মন্ত্রী মশাইয়ের সঙ্গে একমত। এই কথা স্বীকার করতেই হবে, গোপাল কিঞ্চিত নয় বরং বাড়াবাড়ি রকমের মিতব্যয়ী। এটা আমি কি শুনছি, তুমি নাকি কিপটে? এই তো টেকো ব্যাটা এবার আচ্ছা পেঁচে পড়েছে। তাই না হয় মেনেই নিলাম আমি কৃপণ,
কিন্তু কিপ্টে কে নয় মহারাজ? তাই তো, এই প্রশ্নের এখন আমি কি উত্তর দিই? এই হলো গোপালের কারসাজি। যেই দেখলো নিজে আটকে গেছে অমনি সবাইকে নিয়ে টানাটানি শুরু করেছে। না না না, ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। গোপালের প্রশ্নটা তো আমাকে বেশ ভাবিয়ে তুললো। আচ্ছা মহারাজ, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। চিন্তাটা কি সেটা তো বলবেন। চিন্তা হলো আমার সভাসদদের মধ্যে কে সব থেকে বেশি কৃপণ সেটা আমায় জানতে হবে। ওহো, এই কথা! আমি ভাবলাম কি না কি। না না মহারানী, ব্যাপারটা ওরকম উড়িয়ে দেবার মতো নয়। এই একটা চিন্তাই সকাল থেকে আমাকে বিচলিত করে রেখেছে। তাহলে এখন কি করবেন আপনি মহারাজ? সেটাই তো ভাবছি। একদিকে মন্ত্রী তো অন্যদিকে আবার গোপাল। সভাকবি, সেনাপতি, অমাত্য, পণ্ডিত এদেরই বা বাদ দেবেন কেন মহারাজ? এই দেখো, তুমি তো দেখছি সব কেমন আমার গুলিয়ে দিলে। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তবে আর চুপ করে বসে না থেকে বলো বলো, বলে ফেলো। আরে বুদ্ধিটা কি? আপনি বরং সভার সবাইকে কিছু না কিছু দিতে বলুন আপনাকে। যে যেমন দেবে তাই দেখেই আপনি বুঝে যাবেন কে কৃপণ আর কে দানি। তোমারও যেমন বুদ্ধি রানী। আরে আমি চাইলে সবাই তো আমাকে খুশি করার জন্য বেশি বেশি দেবে। তবে আর আসল কথাটা জানবো কি করে? তবে তো আপনাকে কোনো সাধু সন্ত বা যোগী পুরুষকে ধরে আনতে হবে মহারাজ, যিনি হাত গুনেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আরে আরে আরে, এইটা এইটা এইটা, এবার একটা বুদ্ধি যেন টুক করে উঁকি মারছে আমার মাথার ভেতরে। মনে হচ্ছে এতেই কাজের কাজটা হবে। হ্যাঁ, এ আবার আপনার কেমন হেয়ালি? না 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 না, কোনো হেয়ালি নয়। তুমি শুধু আমি যা বলছি সেটাই প্রচার করে যাও। সব শুনে আমার তো আরো সব গুলিয়ে গেল। তোমার গুলোলেও আমি যে এবার এই এক চালেই সব কটাকে একেবারে চেলে নেব। কি হলো, সবাই ওরকম উসকুস উসকুস করছো কেন? উসখুস তো করবেই মন্ত্রী মশাই। রাজসভায় মহারাজ নেই, মানে এ যেন অনেকটা ওই ধর আছে কিন্তু মুন্ডু নেই, তেমন ব্যাপার, তাই না? গোপাল ঠিকই বলেছে, রাজা না থাকলে রাজসভার হবে কি করে? কিন্তু ব্যাপারটা কি হলো সেটাই তো বুঝতে পারছি না। মহারানী খবর পাঠিয়েছেন এক ত্রিকালজ্ঞ সাধু হিমালয় থেকে নেমে এসেছেন মহারাজকে গুরুমন্ত্র দেবেন বলে। তাই এক সপ্তাহ মহারাজ রাজসভায় আসতে পারবেন না। হঠাৎ করে মহারাজ আবার এইসব মন্ত্রতন্ত্র নিয়ে মাথা ঘামারে গেলেন কেন? বেশ তো চলছিল। ওই আগে তো এমন কিছু শুনিনি কখনো। আগে শোনি বলে আর কখনো যে শুনবে না এমন কথা কোথাও লেখা আছে না? মনে হচ্ছে মহারাজের মাথাটা আচ্ছা করে চিবিয়ে সাধু বাবা ভালোই মালকুড়ি গেঁড়াবে। চোরের মন তো বোঁচকার দিকেই পড়ে থাকবে। আপনি কি আর ভালো কিছু ভাবতে পারবেন? তুমি কি আমার কিছু বললে গোপাল? না না, বলছিলাম যে ওই আশেপাশে তো কত কি হচ্ছে। এবার না হয় আমরা দেখব ওই মহারাজ যতদিন না আসছেন ততদিন মন্ত্রী মশাই ছড়ি ঘোরাচ্ছেন। কি আশ্চর্য! মন্ত্রী মশাই পিত্রাঘাত করবেন, এমন কাণ্ড হলে তো সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। গোপালের যেমন কথা, শরীর কেন ঘোরাবো? আমি তো মহারাজের দেখানো পথে মন প্রাণ দিয়ে রাজকার্য পরিচালনা করব। আর আমরা মহারাজ কবে গুরুমন্ত্র নিয়ে ফিরে আসেন তার দিন গুনবো। এই নাও গিন্নি, কাতলা মাছের মাথা, পুঁই শাক, কুমড়ো সব একেবারে বেছে বেছে এনেছি।
আজ কিন্তু গিন্নি ওই শাক চচ্চড়ি করতেই হবে। বলি কেমন রাজকার্য করতে তুমি যাবে শুনি? কি এমন শুভ কাজ আছে যার জন্যে মাছের মাথা দিয়ে শাক খেতে হবে? আছে আছে গিন্নি, মহারাজ এখন কোনো এক সাধু বাবার খপ্পরে পড়ে গুরু মন্ত্র নিচ্ছেন, তাই আজ থেকে এখন কদিন আমি মহারাজ। ওহ, আমি কি এমনি এমনি লাফাচ্ছি? সে মহারাজে হও আর যাই হও, আজ নয় কাল, কাল নয় পরশু করে আমাকে খালি ভুলিয়েই যাচ্ছ। কিন্তু এবার আমি আর ভুলছি না। তোমায় কিচ্ছু ভুলতে হবে না, আমার সব মনে থাকবে। কে আছো ঘরে? সাধুকে কিছু ভিক্ষা দেবে নাকি? ও সবে একটা শুভ কাজ করতে যাব বলে মনে মনে তৈরি হচ্ছি, ও নিয়ে এসে দাঁড়ালো। এই যে বাবা, দাও না এই সাধুকে কিছু। ও বাবা, একটু দেশে সাধু বাবা নয়, একেবারে চকচকে সাধু বাবা। তা বাবা কোথা থেকে উদয় হলেন শুনি? আর যোগ সাধনা সে তো সেই হিমালয়ে, তবে এখানে আমি এসেছি তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে, তাকে গুরুমন্ত্র দিতে। বাবাজি তো আচ্ছা ধরিবাজ, গাছেরও খাবে আবার তলারও কুড়োবে, মানে মহারাজের কাছ থেকে ভালো মতো গেঁড়াবে, আবার তার কাছ থেকে চেয়ে ঝোলা ভরবে। দাঁড়া, ভরাচ্ছি তোমার ঝোলা। এই সাধু কি তবে কোনো ভিক্ষাই পাবে না? তবে এক মুঠো চাল আর একটা আলু, ব্যাস ওই দাও ওর ঝোলা, ওতেই হবে। তোমাদের কল্যাণ হোক। কই গো গিন্নি, দাও ঘ্যাঁট চচ্চড়ি ডালনা যা হোক কিছু একটা দিয়ে চাটি ভাত দাও দেখি, আমার যে বড় দেরি হয়ে যাচ্ছে। তাই বলো, আমি তো ভাবলাম মহারাজ তোমাকে দেখেই একেবারে গদ হয়ে তোমার মাইনে বাড়িয়ে দেবেন। সে মহারাজ হলে না হয় হতো, তবে মন্ত্রী মশাই কি আর অত সহজে ঘাড় পাতবেন? তোমার যত হম্বি তম্বি সব এখন নেই। হ্যাঁ, যাও দেখি মন্ত্রী মশাইকে বাগে এনে কেমন গুছিয়ে ফেলতে পারো। হ্যাঁ, তাহার কেমন করে হবে গিন্নি, মন্ত্রী মশাইয়ের সঙ্গে যে আমার একেবারে আদায় কাঁচকলায়। তার মানে তুমি আবার মন্ত্রী মশাইয়ের সঙ্গে ঝগড়া করেছো? হ্যাঁ, ওহ, কি অলক্ষণে কথা রে বাবা। না দিদা, কোনো অলক্ষণের কথা নয়, বরং লক্ষণ খুব ভালো। আমরা এক্ষুনি নিজের চোখে দেখে এলাম। এই কি দেখে এলি রে তোরা? দেখলাম এক সাধু বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর সবার মঙ্গল কামনা করছেন আর ভিক্ষা গ্রহণ করছেন। আমরা দেখলাম উনি সেনাপতির বাড়ির দিকে যাচ্ছিলেন। এতক্ষণ বোধহয় সেনাপতির কাছ থেকে যে চিন্তা কিছু জোগাড় করে ফেলেছেন। তোদের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ইনি মহারাজের সেই সাধু বাবা যিনি মহারাজকে গুরুমন্ত্র দিতে এসেছেন। তোরা বুঝি বাড়ি বাড়ি গিয়ে কে কোথায় যাচ্ছে, কে কোথা থেকে আসছে সেইটা নজরে রাখছিস? হ্যাঁ, বলি পড়াশোনা কি শিখে তুলেছিস? না, সে বললে হয়। পড়াশোনা করেছে, ঘোড়া গাড়ি চড়েছে, তাই আর কিছু করি না করি পড়াশোনা তো করতেই হবে। আমরা তো টাটকা দেখলাম আর টলে যাওয়ার পথে দাদুকে সেটা বলে গেলাম। এই চল, আমাদের দেরি হয়ে গেলে পণ্ডিত মশাই কিন্তু নড়ার বদলে এক পা তুলে দাঁড় করিয়ে দেবেন। মন্ত্রী তো কোন রকমে কেঁদে কুকিয়ে এক মুঠো দিল। সেনাপতি বলল ঘোড়া কেনা বেচা করে তেমন কোনো লাভের মুখ দেখেনি, তাই একটা আধুলি দিয়ে বিদেয় করল। অমাত্র একটা আধুলি দিল বটে, তবে তাও আবার অচল। আবার বলল এই দিয়ে নাকি নুন তেল ডাল সব কিনে নেওয়া যাবে। যাই এবার পণ্ডিতের কাছে গিয়ে দেখি সে আবার কি গল্প শোনায়। 4 কে 4 দুগুণে 8, 3 4 12। পণ্ডিত মশাই আমাকে চিমটি কাটছে। মিথ্যে কথা, ওই আমার চুল ধরে টানছে। পণ্ডিত মশাই, এই দেখুন না, আপনার টিকিতে একটা টিকটিকি টুকি করছে। এই কে কোথায়? ছোড়াগুলো দেখছি চালিয়ে মারলো। দাঁড়া, কান ধরে দাঁড়া।
পড়াশোনা উঠিয়ে দিয়ে তোলে তো দেখছি কান ধরে ওঠবোস চলছে। এই সাধু বাবা আবার বলানি কমানি এখানে কখন এসে হাজির হলেন? এখানে কি চাই? আমি এসেছিলাম কিছু দান সংগ্রহ করতে, তাই যদি ও তাই বলুন, সেই জন্যই এখানে ঘুরঘুর করছেন বুঝি? তা সাধু বাবার কোথা থেকে আসা হচ্ছে শুনি? আমি আপাতত মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকেই আসছি। ওনাকেই মন্ত্র দিতে এসেছি আমি। ওরে বাবা, তবে আর আমি কি দেব আপনাকে? আমিই তো বরং খবর নেব কেমন করে কি জোগাড় হলো ওখান থেকে। বেশি হলে এই দরিদ্র ব্রাহ্মণকেও না কিছু দিয়ে যাবেন। এই মরেছে, এ তো দেওয়ার বদলে নেওয়ার কথা বলছে। তবে কি কিছুই পাবো না আমি? এসেছেন তখন খালি হাতে কি আর ফেরানো যায়? এই নিন দুটো বাতাসা, পথে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে চিবিয়ে জল খেয়ে নেবেন। ওহ, কাদের কাদের কাছে গিয়ে হাত পাচ্ছি কে জানে। বিজ্ঞানী নিজের আবিষ্কার করা একটা বড়ি দিয়ে বলল, থোড় বড়ি খাড়া দিয়েই খাওয়া দাওয়া সারা যায়। তাই এর থেকে বেশি কিছু দেওয়ারও নেই আর নেওয়ারও নেই। এ কি, এ যে দেখি সাধু বাবা, এনার কাছেই মন্ত্র নেবেন নাকি আমাদের মহারাজ? একদম ঠিক, একদম ঠিক। আমি মহারাজের কাছেই এসেছি, তবে এখন আমি পথে পথে দান গ্রহণ করতে বেরিয়েছি। মহারাজের কাছেই যখন আতিথেয়তা গ্রহণ করেছেন, তবে আর দানের কি প্রয়োজন? ঠিকই তো বলেছ রাজবৈদ্য, মহারাজ দেবেন কাঁড়ি কাঁড়ি, তাতেই হবে ঝোলা ভারী। না 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 না, আমি সাধু সন্ন্যাসী মানুষ, এই ভিক্ষাবৃত্তি করেই তো চলে আমার, তাই স্বভাববশতই বেরিয়ে পড়েছি। সে না হয় ভালোই করেছেন, তবে ঘোরাঘুরি করে এমন কিছু জোগাড় হলো কি? হয়েছে কিছু কিছু, তবে আরো কিছুর জন্য আমি তোমাদের কাছেই হাত পাচ্ছি। এ কি জ্বালা, থালা ভর্তি আনাজ দেখে বলেন দেনা দেনা। না না না, আপনাকে যদি দিয়েই দিই তবে আমার চলবে কি করে ভাই? তাই আপনিও যান, আমিও যাই। তা কিছুই কি পাবো না? এতই যখন চাইছেন এই নিন। তখন এই নিন একটা ছোট্ট দেখে আলু। বাবা, আমিও তেমনি চালু। আমি আর কি দিই, আমি বরং এই এক পুড়িয়া ভেষজ চূর্ণ দিয়ে দিচ্ছি। এটা খেলে খাওয়ার পরে হজম হবে অতি সহজে। চেয়ে চিনতে তবে এই জুটলো এতক্ষণে। দেখি দেখি আর একটু এগিয়ে দেখি। বলে খেতে দাও বলে তো সারা বাড়া মাথায় করে ফেললে, আর খাওয়া যেই হয়ে গেল তখন বসে বসে গায়ে হাওয়া লাগাচ্ছ। হাওয়া লাগাচ্ছি না গিন্নি, বরং হাঁ করে বসে ভাবছি কি দিয়ে কি খেলাম। শুধু দাদুকে খাওয়ালেই হবে, আর দাদুর এই সৈন্যবাহিনীর কি হবে? দাদু খেলে আমরাও খাবো, আনন্দে বগল বাজাবো। এই রাজন একেবারে তককে তককেই ছিল। তাহলে বুঝে একেবারে খাল কেটে ঢুকে পড়েছে। খাল কেটে তো কুমির ঢোকে, আমরা কি তাই নাকি? নাও গিন্নি, এবার সামলাও। একটা বেফাস কিছু বলেছে তো রক্ষে নেই, একেবারে ক্যাঁক করে ধরবে। দাও দাও, কি উত্তর দেবে দাও। আমিও তো তাই বলছি বাবা, দাও দাও, কি দেবে দাও। তিনি তো সেই সাধু বাবা, তিনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এই বাবা যখন নিজে থেকেই আমাদের বাড়ি এসেছেন, তখন আসুন একটু না হয় জিরিয়ে নিন, আমি বরং একটু জল বাতাসের ব্যবস্থা করি। তবে এমন সময় যখন গরিবের বাড়িতে এসেছেন, তখন দুপুরে দুমুঠো না খাইয়ে কিন্তু ছাড়ছি না। না 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 না, তার আর কি দরকার? আমি তো মহারাজের কাছেই এসেছি, সেখানেই ফিরে গিয়ে না হয় একটু চালে ডালে ফুটিয়ে নেব। তা বললে তো হবে না। সাধু বাবাকে সেবা করার সুযোগ মহারাজ একা কেন পাবেন? আমাদের যেমন সাধ্য আছে তেমন করেই না হয় করব। দেখেছিস দাদু আর দিদা কেমন অতিথি সেবা করার জন্য ছটফট করছে? তাই তো দেখছি। আপনি এখন এখানেই বিশ্রাম করুন, কেমন?
আর চাল ডাল আনাজপাতি যেমন যা আছে সেসব না হয় পোটলা বেঁধে ব্যবস্থা করে রাখছি, যাওয়ার সময় নিয়ে যাবেন। না 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 না, তার আর কি দরকার। আর আমি যদি সব বেঁধে ছেড়ে নিয়ে যাই তবে তোমাদের কি থাকবে বাবা? কেন, আপনার আশীর্বাদ ওটা যদি মাথার উপরে থাকে তবে আমাদের আবার ঠিক জুটে যাবে। আরে এই বলি, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, এই নে নে নে, এই সাধু বাবাকে বসার ব্যবস্থা করে দে। মনে হচ্ছে মহারাজের মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। সারা দিন কি যে করলেন কে জানে, এবার রাতেও কি সব ফন্দি ফিকির আটছেন বসে বসে। কি হলো রানী? আরে নিজের মনে কি বিড়বিড় করছো? আমি তো জোরে জোরেই বলছি, আপনি যেন ওই কৃপণ খুঁজতে একেবারে দিন রাত এক করে ফেলছেন। না 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 না, ব্যাপারটা বেশ ভাবিয়েছে আমাকে রানী, তাই ওটা নিয়ে লেগে আছি। সারা দিন তো লেগে থাকলেন, তারপরে আবার রাতেও একটু বিশ্রাম নেবেন না মহারাজ? সবার কাছ থেকে শুধু দান গ্রহণ করলে হবে? তাদের তো দিতেও হবে কিছু। আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমি বেশ বুঝতে পারছি, কাল রাজসভায় বেশ একটা শোরগোল হবে। কি সভা আলো করে বসার বদলে সবাই যেন মুখ কালো করে বসে আছে। তা ব্যাপারটা কি? ব্যাপার আর কি হবে, সবাই নিজের নিজের জ্বালা নিয়ে জ্বলছে। এই যেমন মহারাজ কেমন সাধু বাবার কাছে মন্ত্র নেওয়া ছেড়ে হাজির হয়ে গেলেন আবার। না, তাতে আর কি হয়েছে? তবে সাধু বাবা কি মাঝপথে আপনাকে ফেলে রেখেই হাওয়া হয়ে গেলেন নাকি মহারাজ? সে কথা না হয় বলছি, তবে তার আগে কেমন কি জ্বালা সেটা তো শুনি। কাল দিনে রাতে যা হলো, আমারও শুধু কপাল চাপড়াতে ইচ্ছে করছে। আমার তো মনে হচ্ছে ওই সাধু বাবা নিশ্চয়ই কোনো জাদু জানেন। তা কিরকম কি জাদু দেখালো শুনি? দেখবে আবার কি, যেমন যা দিলাম গুনে তাই ফিরে এলো দেখি অনুরূপে। একদম ঠিক বলেছে। আমি যেমন পুড়িয়া দিয়েছিলাম ঠিক তেমনই একটা পুড়িয়ায় সোনার গুঁড়ো মুড়ে কে যেন আমার ঘরে ফেলে এসেছে। আমি দুটো বাতাসা দিয়েছিলাম, ঠিক তেমনই দুটো সোনার টুকরো পেলাম ঘরে। আমিও তো এক মুঠো চাল আর আলুর পরিমাণ মতো সোনার টুকরো আর গুঁড়ো গাঁড়া পেলাম। আরে গোপাল, তুমি কি পেলে? মানে তোমার সঙ্গেও এমন কিছু হয়নি বুঝি? আগে আমি ঝোলা ভরে যেমন দিয়েছি তেমনই ঝোলা ভরে পেয়েছি মহারাজ। বাবা বাবা বাবা, কিন্তু মানে তুমিও তো সবার মতো একটু আধটু দিয়েই হাত ছেড়ে ফেলতে পারতে। মহারাজ, দেওয়ার আনন্দ তো পাওয়ার থেকে অনেক বেশি, তাই সাধু বাবাকে দেওয়ার ব্যাপারে আমি আর আমার গিন্নি দুবার ভাবিনি। সাবাস গোপাল, সাবাস। এই চিন্তা ভাবনা যদি বাদবাকি সবাই করত তাহলে আজ আর তাদের এইভাবে হায় হায় করতে হতো না। সে আর বলতে, আমি যদি ওই অচল আধুলির বদলে ওই বেশি বেশি করে খুচরো দিতাম তবে কারি কারি মোহর পেতাম। ইস, সবাই যখন সার সত্যটা বুঝেই গেলে তবে আর একটা সত্যি শোনো, ওই সাধু আর কেউ নয়, তোমাদের এই মহারাজ। তোমাদের মধ্যে কে কেমন কৃপণ সেটা জানার জন্যেই আমি সাধুর বেশেই তোমাদের পরীক্ষা নিয়েছি। আর বেশ ভালোভাবেই বুঝেছি কারা কৃপণ আর কে দানি। আপনি আমার বুদ্ধির তারিফ করেন মহারাজ, তবে এবার যে আপনার বুদ্ধিরও তারিফ করতে হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বলি এই 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 বয়সে কি ছেলে মানুষই হচ্ছে? পাট কাঠি কি মুগুর নাকি? আজ যা পাটকাঠি কাল তাই তাল গাছ, বুঝেছ? না, বুঝিনি।
তবে আজ যে পাগল কাল সে উন্মাদ এটা জানি। হ্যাঁ, গিন্নি, জীবনের ধন কিছুই ফেলা যায় না, এটা জানো তো? জানি না আবার, হ্যাঁ? হাড়ে হাড়ে জানি, নইলে এই বয়সে পাট কাঠি দিয়ে কেউ মুগুর ভাজে? হ্যাঁ? ছোটবেলায় কত কুস্তি লড়েছি, আজ সে কথাটা মনে পড়ে গেল গিন্নি। ভাবলাম পাটকাঠি দিয়ে শুরু করা যাক না, পরে না হয় লোহার মুগুর নেব। মুগুর চোখে দেখেছো কোনোদিনও? তোলা তো পরের কথা। হ্যাঁ, না তো, তাই তো পাটকাঠি দিয়ে শুরু করলাম। মুগুর না ভাজলে বুঝি পালোয়ান হওয়া যায় না? বাহ বাহ, চমৎকার একটা যুক্তি দিলে। দড়না টেনেই কেউ যদি মাঝি হয়ে যায় তবে তো নৌকোয় কেউ উঠবে। বুঝেছি, ঘাট হয়েছে বাবা, এই ভুল আর করবো না, কথা দিলাম। মন্ত্রী, একটা জরুরি কাজে কাউকে কয়েকদিনের মধ্যেই বর্ধমান যেতে হবে। সেখানকার মহারাজকে একটা খুব গোপনীয় পত্র পৌঁছে দিতে হবে। তা মন্ত্রী বলো তো, এই কাজের দায়িত্ব কাকে দেওয়াটা ঠিক হবে? আমার মনে হয় মহারাজ, মন্ত্রী এই কাজের জন্য সবচাইতে নির্ভরযোগ্য ব্যক্তি, তাকেই এই কাজে পাঠানো হোক। গোপাল, এটাই তোমার দোষ। মহারাজ কাকে পাঠাবেন তা ঠিক করবে হয় তিনি, না হয় আমি। তুমি মাঝখান থেকে ফোন কাটছো কেন? মন্ত্রী, ভুলে যেও না, এটা প্রকাশ্য রাজসভা। গোপাল তার বক্তব্য পেশ করেছে মাত্র। মহারাজ, বর্ধমানে যাওয়াটা তো এবার কোনো দামি জিনিস বা সোনাদানা নিয়ে যাওয়া নয়, গোপনীয় চিঠি। তাই এই নিরীহ কাজের উপযুক্ত লোক মন্ত্রী নিজেই। এই কাজের জন্য যাতে আপনি মন্ত্রীকে নির্বাচন করেন, আমি সেই কথাটাই মহারাজকে বলেছি। এবার মন্ত্রী বলুক, আমি কি খুব খারাপ কথা বলেছি মহারাজ? শুধু খারাপ কথাই নয়, অত্যন্ত কুরুচির পরিচয় দিয়েছ গোপাল। সোনাদানা যদি যেতই, তবে কি সেটা নিয়ে যাওয়ার জন্য আমি উপযুক্ত নই? গোপাল কি বোঝাতে চেয়েছে সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। এই দেখুন, একটা সহজ কথা কিভাবে মন্ত্রী একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিল। আমি বলতে চেয়েছিলাম, সোনাদানা নিয়ে গেলে রাস্তায় চোর ডাকাতের ভয় থাকে, এমনকি প্রাণের মায়াও মাঝে মাঝে ত্যাগ করতে হয়। কিন্তু একটা চিঠি নিয়ে গেলে তার কি কোনো মূল্য ডাকাতদের কাছে আছে মহারাজ? কিন্তু এই সাধারণ কথাটাই মন্ত্রী তার অসাধারণ বাগ্মিতায় ঠিক উল্টো পথে চালিত করলো। মহারাজ, এই ব্যাপারে আমার আর কিচ্ছু বলার নেই, এই আমি চুপ করলাম। আপনি যে সিদ্ধান্তই নেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। তাহলে আমিই বলি, কে যাবে? গোপাল ঠিক কথাই বলেছে, এটি রাজকার্যের মধ্যেই পড়ে। তাই মন্ত্রীকেই আমি নির্বাচিত করছি এই কাজের জন্য। কি মন্ত্রী, রাজি তো? আমি আর কি বলবো মহারাজ, গোপালই তো আমার হয়ে সব বলে দিয়েছে। সহজ করে কথা বলেন না কেন? আপনি যাবেন কি যাবেন না সেটা মহারাজকে স্পষ্ট করে বলে দিন না। আগে গোপাল যখন চাইছে তখন আমিই যাব মহারাজ। আপনিও সেটাই চাইছেন, তাই আমার কাজ আমাকে বুঝিয়ে দিন, আমি যাওয়ার জন্য প্রস্তুত। উত্তম উত্তম, তাহলে যাওয়ার জন্য তৈরি হও, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। বাহ 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 বাহ, কি চমৎকার চেহারা! তোমরা সবাই দেখো, হ্যাঁ দেখো, এই না হলে পালোয়ান। খুব খুশি হলাম তোমার খেলা দেখে, খুব খুশি। মহারাজকে খুশি করতে পেরে আমার জীবন ধন্য হয়ে গেল। তা তুমি তো কুস্তি করো? আগে হ্যাঁ মহারাজ, 10 রাজ্য ঘুরে অনেক পালোয়ানের সঙ্গে কুস্তি করেছি, কিন্তু আমার কাছে কেউ দাঁড়াতেই পারেনি, সবাইকে কাত করেছি। এখন খুঁজে দেখছি আর কেউ বাকি আছে কিনা। মহারাজের জয় হোক। আমাদের মহারাজ আপনাকে এই গোপনীয় পত্র দিয়েছেন, সেটা দিতেই আমার এখানে আগমন। আপনি উত্তর দিলেই আমি আবার ফিরে যাব। দাও, পত্রটা দাও। ততক্ষণে তুমি এই পালোয়ানের শরীরটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেন মন্দিরের দেওয়ালে আঁকা মূর্তি। পালোয়ান, ইনি কৃষ্ণনগরের মন্ত্রী। ওনাকে খেলা দেখাও, দেখাও দেখাও। বাহ বাহ,
কি সুন্দর তোমার শরীর। মহারাজ ঠিকই বলেছেন, এই শরীর যেন মন্দিরের ভাস্কর্য। তা তুমি কি কুস্তি লড়ো? আরে ওর মুশকিলটা হলো 10 রাজ্যের কেউই ওর সঙ্গে কুস্তিতে পেরে ওঠেনি। তাই ও আর কেউ বাকি আছে কিনা তাই খোঁজ করছে। তা তুমি জানো এমন কোনো পালোয়ান আছে কিনা যে ওর সঙ্গে লড়তে পারে? হ্যাঁ, একজন আছে, সে নিজেকে মস্ত পালোয়ান মনে করে। মহারাজ, তার নাম হয়তো শুনেছেন। কে বলতো? আমি চিনি এমন কোনো পালোয়ানের নাম তো মনে পড়ছে না। না, আগে তার নাম গোপাল ভাঁড়। গোপাল মানে তোমাদের রাজ্যের ভাঁড়? হ্যাঁ, তাকে তো চিনি। সে আবার কবে থেকে কুস্তিগির হলো? হ্যাঁ মহারাজ, গোপাল জীবনে অনেক কিছুই করেছে। প্রথমে কুস্তিগির হওয়ার চেষ্টা করেছিল, সেখানে সবার কাছেই হারতে হারতে নাপিত হলো। সেখানেই এর চুল কাটতে গিয়ে ওর কান কাটে, আবার এর গোপ কাটতে গিয়ে ওর মাথা মুড়িয়ে দেয়। তারপর আমাদের মহারাজকে ভালো মানুষ পেয়ে তার ভাঁড় হয়ে গেল। তবে শুনেছি ওনাকে এখনো কুস্তির আখড়ায় যায়। কি বলছো? মানে কিছুই তো বুঝতে পারছি না। গোপাল কখনো কুস্তি করতো এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, আপনার পালোয়ানকে বলুন ও যেন বলে সে কৃষ্ণনগরের পালোয়ান গোপাল ভাঁড়ের সঙ্গে লড়তে চায়। এই কথা রটিয়ে দিলেই দেখবেন গোপাল রাজি হয়ে যাবে। এ ব্যাপারে আমি আপনার সঙ্গে বাজি ধরতে পারি, আর এই রটনার কাজটা আপনিই করবেন। কে এই গোপাল ভাঁড়? আমি ওকে কিসে সব হাড় গোড় ভেঙে দেব। না না, তা করতে যেও না পালোয়ানজি, প্রাণেই মেরো না। দেখো পালোয়ান, গোপাল যেন প্রাণে বেঁচে থাকে। হ্যাঁ, মাটিতে বারবার ফেলো, কিন্তু দেখো ওর যেন কোনো গুরুতর আঘাত না লাগে। বুঝেছো তো? যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী, এই কাকে নিয়ে এসেছো? এরকম চেহারা তো সচরাচর দেখা যায় না। এ কি পালোয়ান? কুস্তি করে? আগে হ্যাঁ মহারাজ, এর শরীরের পেশি দেখলে মন ভালো হয়ে যাবে, দেখবেন নাকি? নিশ্চয়ই মন্ত্রী, দেখবো। পালোয়ান, দেখাও তো তোমার এই সুগঠিত পেশির খেলা। এই দেখুন আমার শরীর কেমন কথা বলে। বাহ 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 বাহ, এ কি শরীর নাকি পাহাড়! সবার শরীর যদি এমনটা হতো। মহারাজ, আপনি প্রীত হয়েছেন শুনে আমি ধন্য হয়ে গেলাম। তা তোমার এখানে আগমনের কারণ? মহারাজ, 10 রাজ্য ঘুরে এমন কোন পালোয়ান পেলাম না যে আমার সঙ্গে কুস্তিতে জয়লাভ করেছে, তাই এখানে এলাম। এখানে কেন? মানে সেরকম পালোয়ান এখানে আছে বলে তো শুনিনি যে তোমার মতো ভীমের সঙ্গে লড়াই করতে চায়। মহারাজ, শুনেছি আপনার সভায় গোপাল ভাঁড় বলে একজন পালোয়ান আছে। আমি তার সঙ্গে লড়তে এসেছি। তাকে হারাতে পারলে কোনো রাজ্যেই আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। হ্যাঁ, কি বললে তুমি? গোপাল ভাঁড় সে লড়বে তোমার সঙ্গে কুস্তি? এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে? নিশ্চয়ই আমার মন্ত্রী। মহারাজ, এমন কাজ আমি করতে পারি? গোপাল আমার কতদিনের সহকর্মী, তার কোনো ক্ষতি হোক সেটা আমি চাইবো? এটা হতে পারে? পালোয়ান, কে তোমাকে গোপালের নাম বলেছে? সে যে পালোয়ান সেটাই বা তোমাকে কে বলল? বর্ধমানে সবাই মহারাজ, ওরা বলল গোপাল মস্ত পালোয়ান। ওকে যদি তুমি পরাজিত করতে পারো তবেই বুঝবো তুমি সর্বশ্রেষ্ঠ কুস্তিগীর। মহারাজ, এই কথাটা পালোয়ান যে ভুল কিছু বলেনি। আজ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি, আর পালোয়ান যখন চাইছে হয়তো অনেকেই তাই চেয়েছে, তাই আমি রাজি মহারাজ। কি বলছো তুমি গোপাল? এই ভীমের মতো পালোয়ানের সঙ্গে তুমি লড়াইটা করবে, আর তোমার মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকবো আমি? না 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 না, সেটা হতে পারে কখনো? মহারাজ, এই লড়াইয়ের সঙ্গে আমাদের রাজ্যের সম্মান জড়িয়ে আছে। গোপাল যদি পরাজয়ের কথা চিন্তা করে পিছিয়ে যায় তবে তা খুবই অসম্মানের হবে।
আমার মনে হয় গোপালের রাজি হয়ে যাওয়া উচিত। তুমি তো বলেই খালাস, কিন্তু এই ভীম বাহাদুরের সঙ্গে কুস্তি লড়তে গিয়ে যদি গোপালের প্রাণ সংশয় হয়, তার দায়িত্বটা বা দায়টা কে নেবে? হ্যাঁ, না মহারাজ, আমি কুস্তিগীর, উনি নই। গোপাল ভাঁড়কে শুধু 2 পাক আকাশে ঘুরিয়ে আলতো করে মাটিতে শুইয়ে দেব, আমি আপনাকে কথা দিলাম। মহারাজ, এর উল্টোটাও তো হতে পারে, আপনি দুশ্চিন্তা করবেন না। দাদু, তুমি নাকি কুস্তি করবে এক পালোয়ানের সঙ্গে? তুই কি করে জানলি? আমি কেন, সারা নগর জানে, আমি তো সেখান থেকেই শুনলাম। কি বলছে রে লোকে? নিশ্চয়ই আমাকে নিয়ে হাসাহাসি করছে। তা একটু করেছ বটে, তবে সবাই চাইছে তুমি জিতে কৃষ্ণনগরের সম্মানটা রক্ষা করো। কিন্তু তুমি পারবে কি করে? ওই পালোয়ানের চেহারাটা তো পাহাড়ের মতো। ওরে, চেহারা থাকলেই কি জেতা যায়? প্রকৃতি কি মানুষকে মস্তিষ্ক দেয়নি রে? তার তবে কাজটা কি? দাদু, তুমি কিন্তু আবার লড়াই করতে যেও না। পালোয়ানকে কিন্তু সামনাসামনি পটকানো খুব সহজ হবে না। তা জানি, কিন্তু বুদ্ধিং যস্য বলং তস্য, বুদ্ধিটা একটু খাটা, ঠিক পথ পেয়ে যাবি। তুমি ভাবো, আমরা কাজটা করে দেব। একটু ভেবে তারপর তোদের বলবো। আচ্ছা। এবার গোপালকে কে বাঁচায় দেখি। ওর হাড় বার করে পালোয়ান শাহী কাবাব বানাবে বলে শুনলাম। দারুণ খেতে হবে কিন্তু। তোরা সবাইকে বলে দিয়েছিস তো? বলবি যে গোপালই এই কুস্তিগিরকে লড়াই করতে আমন্ত্রণ করেছিল। এই কুস্তিগির 10 রাজ্যের যত পালোয়ান আছে তাদের পরাজিত করে এখানে এসেছে গোপালের সঙ্গে লড়বে বলে। সে কথা জানতে আর কারো বাকি নেই, সবাই জানে। লোকে তো বলা বলি করছে এবার গোপালের পঙ্গু হওয়ার দিন এসে গেছে। এ কথাও বলছে যে গোপাল নাকি বাকি জীবনটা বিছানাতেই কাটিয়ে দেবে। ভালোই হবে, ওর বুদ্ধি আর মহারাজের কোনো কাজে লাগবে না। বেটা লজ্জায় আর কথাই বলতে পারবে না, বোবা হয়ে যাবে। আর মহারাজকে বুদ্ধি দিয়ে আমি বড়লোক হয়ে যাব। দেখে নিন, এই সেই পালোয়ান যার সঙ্গে গোপালের লড়াই হবে। সবার কিন্তু আশা চাই। এটা গোপাল কি করলো? এই ভীমের মতো পালোয়ানের সঙ্গে কুস্তি করবে আমাদের গোপাল ভাঁড়? এ তো আত্মহত্যা করা সামিল। গোপালের মতন বুদ্ধিমান মানুষ শেষ পর্যন্ত এভাবে মরবে, এটা কিন্তু মানা যাচ্ছে না। বলি তখনই পই পই করে বলেছিলাম পাট কাঠি দিয়ে মুগুর ভেজো না। কোথা থেকে কি হয়ে যায় দেখলে তো? তুমি চিন্তা করো না তো, লড়ার অনেক কায়দা আছে, তুমি তার সবটা জানো না। আমি তো কিছুই জানি না। যখন হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকবে তখন তো সেবা আমাকেই করতে হবে। কেউ এসে কি কোনো খোঁজ নেবে? কেউ এসে কি কিছু করে দিয়ে যাবে? আমি কারো সেবা নেই না গিন্নি, বরং অন্যের সেবা করি। সে যাকে, এখন যা বলি সেটা ভালো করে শোনো। এই তোরাও শোন। আমি তো জানি রাখে গোপাল, মারে কে। এমন একটা বুদ্ধি বার করবে যে ওই বেটা পালোয়ান পালাতে বাধ্য হবে। আগে কথাটা তো শোনো। গিন্নি, তোমার ভাঁড়ারে যত গুড় আছে তা পুঁটির বাবার হাতে দিয়ে দাও। কুস্তিতে গুড় কেন লাগবে? ঠিক বুঝলাম না তো। আগে কথাটা শোনোই না, তারপর যা বলার বলবে। আগে দুঃখিত। হ্যাঁ, যা বলছিলাম। গিন্নি শোনো, তোমার হাতে যত গুড় আছে তা নিয়ে জামাই যাবে লড়াইয়ের মাঠে। যেখানে কুস্তির দাগ কাটা আছে সেখানকার মাটিতে গোল করে গুড় ছড়িয়ে রাখবে, মাটির সঙ্গে মিশিয়ে। কেউ যেন তা আগে থেকে বুঝতে না পারে। আর গুলটে, তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? দাদু, কোন কাজটা আমরা পারিনি? তুমি যেভাবে বলবে সেভাবেই করব। বেশ, তবে একটা কাজ কর, পিঁপড়ে ভর্তি কিছু মাটি নিয়ে আসতে পারবি? বেশ অনেকটা। মাঠের গুড় পেলে যেন তাড়াতাড়ি তারা গুড়ের মধ্যে ঢুকে যায়। কিরে, পারবি তো? পিঁপড়া ভর্তি মাটি তো আমাদের বাগানেই আছে। মাটিটা ঝুড়ো, একটা ঠোঙায় করে নিয়ে যেতে হবে। তুই ওই মাটিতে বেশ কিছুটা গুড় ছড়িয়ে আয়। কাল সকালের আগেই ওই মাটি আমাকে ঠোঙায় করে দিয়ে দিস, কেমন? বুঝেছি।
আমি কাল কেউ ঘুম থেকে ওঠার আগেই পিঁপড়ে ভর্তি মাটি তোমাকে দিয়ে যাব। সাব্বাস ছেলে। কাজটা কিন্তু ভালো হলো না মহারাজ, এটা মন্ত্রী চালাকি বলেই মনে হচ্ছে। আমি তা জানি রানী। গোপালকে পঙ্গু করে দেওয়ার জন্যই ওই পালোয়ানকে এখানে ডেকে এনেছে, কিন্তু গোপাল যে কেন রাজি হতে গেল? ও তো না করলেই হয়ে যেত। মহারাজ, গোপাল নিশ্চয়ই কোনো উপায় বার করে রেখেছে। ওহ, তোমার কথাই যেন সত্যি হয় রানী, আমাদের গোপালের যেন কোনো ক্ষতি না হয়। এসে গেছি, হাতে গুড় নিয়ে। ধারে কাছে কেউ নেই, এবারে গুড় ছড়িয়ে দিতে হবে। ওই তো গাছটা, ওর মাটিটাই পিঁপড়ের বাসা ভর্তি। এবার আরো গুড় ছিটিয়ে দিলাম, কত খাবি খা। কাল সকালে কিন্তু কাজের কাজটা করতে হবে। কিরে, বুঝলি রে লক্ষ্মী পিঁপড়ের দল? যাক, কুস্তির জায়গাটা একেবারে গুড়ে মাখামাখি করে দিয়েছি। কাল এমনিতেই এমন পিঁপড়ে আসবে যে পালোয়ানের পালানো ছাড়ার কোনো পথ থাকবে না। রানী, ও রানী, আমার খুব কষ্ট হচ্ছে গোপালের জন্য। আমি তো প্রার্থনা করেই যাচ্ছি যেন গোপালের জয় হয়। কি করে সম্ভব সেটাই তো বুঝতে পারছি না। তুমি বুঝেছো? না, তা বুঝিনি, তবে গোপালের মুখে কোনো ভয়ের চিহ্নই দেখতে পাচ্ছি না। তার মানে ও একটা উপায় বার করেছে। আপনি এ বিষয়ে চিন্তা করবেন না মহারাজ। আমার একদিকে আছে আমাদের গোপাল, যাকে আপনারা ভাঁড় বলেই জানেন। খুব ভালো কথা বলে, সেটা কতটা কাজের আর কতটা অকাজের সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনি, অন্তত মহারাজের সামনে। উনি সবই জানেন। শুনলে রানী, গোপালকে কিরকম অপমান করছে মন্ত্রী। আমার ইচ্ছা করছে না গিয়ে ওর কানটা মুলে দিই। তা আমাদের গোপাল ভাঁড়ের খুব নামডাক, তা আপনারা সবাই জানেন। তা শুনে এই পালোয়ান সুদূর দেশ থেকে এখানে এসেছে গোপালের সঙ্গে কুস্তি লড়ার জন্য। আর হ্যাঁ, গোপাল এই পালোয়ানের সঙ্গে লড়ার ইচ্ছেতে রাজি হয়ে যায়। আজ তারই পরীক্ষা হবে। আসুন আমরা এখন এই কুস্তি দেখি। এই দেশ, এই রাজ্য আমার জন্মস্থান, তার সম্মান বজায় রাখতে আমি লড়াইতে রাজি হয়েছি। কিন্তু কুস্তি শুরুর আগে আমি দেশের মাটিতে একবার প্রণাম করতে চাই, যদি এই সুযোগ আর আমার সামনে না আসে। তাই শুনলে রানী, শুনলে গোপাল কি বলল? সত্যি ওর মতো দেশপ্রেমিক আমি কখনো দেখিনি। সাবাস, সাবাস গোপাল। মহারাজ, এক্ষুনি কুস্তি শুরু হবে, আপনি মন দিয়ে গোপালের লড়াই দেখুন। যতক্ষণ আমার ধরে প্রাণ আছে ততক্ষণ এই মাটির অসম্মান আমি হতে দেব না, এটা আমার প্রতিজ্ঞা। কারোর সাধ্য নেই এই কাজ থেকে আমায় বিরত করতে পারে। দেশের ভূমি প্রণাম আমার হয়ে গেছে, এবার আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। এসো হে পালোয়ান, দেখি তোমার দেহে কত শক্তি আছে। তোমার সঙ্গে কুস্তি লড়তে হচ্ছে সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে। কত ইয়া বড়া বড়া চেহারার পালোয়ানকে আমি মাথায় তুলে মাটিতে ফেলে দিয়েছি, আর তুমি তো তাদের কাছে নস্যি। ধরবো আর মাটিতে আছাড় মারবো। আরে পালোয়ান, কাছে তো আগে এসো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। মরে গেলাম, মরে গেলাম, বাপরে বাপরে, এত পিঁপড়ে করতে গেল। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। গোপাল গোপাল গোপাল, না না, আমি আর পারছি না, আমি আর পারছি না। পালাই পালাই পালাই, আমি লড়বো না, আমি পালাবো, আমি পালাবো।
আরে পালোয়ান পালাচ্ছে, এও কি সম্ভব রানী? সব সম্ভব। গোপালের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয় মহারাজ। আমার সঙ্গে লড়াই করতে গিয়ে ভয় পেয়ে পালোয়ান মাঠ ছেড়েই পালালো। মহারাজ, তাহলে এই লড়াইতে কে জিতলো? কে আবার? তুমি জিতেছো। আর শুধু তাই নয়, তুমি কৃষ্ণনগরের সম্মান রেখেছো। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়। জয় জয় গোপালের জয়। আরে ও পালোয়ান, কি আশ্চর্য, তুমি মাঠ ছেড়ে পালালে কেন? এখন আমি মুখ দেখাবো কেমন করে? মাথা খারাপ, পিঁপড়ের সঙ্গে লড়বো কেমন করে? আরে আমি তো সেটাই বলছি, গোপাল তোমার সামনেই একটা পিঁপড়ের মতো, আর ওর ভয়ে তুমি মাঠ থেকে পালিয়ে এলে, এই তোমার সাহস? ছি ছি ছি। ওসব বড় বড় কথা আমাকে বলে লাভ নেই। পিঁপড়ের কামড় আমি খেতে পারবো না। তুমি একটা হতচ্ছাড়া, আমাকে পিঁপড়ের কামড় খাওয়ালে? তুমি আমার বুকে এসো গোপাল। এই অসম্ভব ব্যাপারটা কি করে ঘটালে তা আমি কিন্তু এখনো বুঝতে পারিনি। আমি পেরেছি, আর এই জন্যেই গোপালকে রক্ষা কারো পক্ষে সম্ভব নয়। তুমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছো? হ্যাঁ, আমি তো মাছগুলো সব ফেলে দিয়েছি। হ্যাঁ, এখন যাচ্ছিলাম সাদা থান কাপড় কিনতে। হ্যাঁ, আচ্ছা, আমার পাটকাঠি দুটো কোথায় গেল বলো তো? এখানেই তো রেখেছিলাম। দেখো, ওই যে দুটো মুগুর কিনে এনেছি। হ্যাঁ, তুমি যে এত বড় কুস্তিগীর তা তো আগে জানতাম না। হ্যাঁ, এখন জেনেছি, তাই তো নিয়ে এলাম গো। এই মুকুর দুটো তোমায় আমি উপহার দিলাম।